أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আপুরা আমরা সূরা বাকারার এই 40 and onwards ভার্স গুলো আমাদের জন্য কিভাবে অ্যাপ্লিকেবল সেগুলো নিয়ে আমরা পড়াশোনা করছিলাম, এবং তখন আমরা হচ্ছে মানে স্কলারদের যে করাপশন, স্কলারলি শ্রেণীর যে করাপশন সেটা নিয়ে কথা বলছিলাম। এবং গত পর্বে আমরা হচ্ছে এই গত পর্বে আমরা হচ্ছে নন মুসলিম কান্ট্রিতে থাকার ব্যাপারে যে ফতোয়া গুলো সেগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করেছি। এবং সেখানে আমি বলছিলাম যে মানে কোরআন এবং সুন্নাহর ব্যাপারে কথা বলার সময় মানে কাউকে জাহান্নামী বলার সময় বা কাউকে মানে ঢালাও ভাবে কোনো মন্তব্য করার আগে আমাদের একটু মানে চিন্তা ভাবনা করা দরকার। বা আমি মনে করি যে আমাদের মানুষকে মানে ডিটেলস বলা দরকার, হোল পিকচারটা বলা দরকার। একটা কোরআনের আয়াত যদি আমরা কোট করি, একটা হাদিস যদি আমরা কোট করি, তাহলে সেগুলার ফুল কনটেক্সট আমাদের বলা উচিত। ঠিক আছে। তো নন মুসলিম কান্ট্রিতে সেটেল হওয়ার ব্যাপারে বা হওয়ার ব্যাপারে আমি লাস্ট যে আর কয়েকটা কথা একটু বলে শেষ করতে চাই। সেটা হচ্ছে যে মানে মানে ধরেন যে ফতোয়াগুলো আমরা দেখবো, বা আমি অনেকগুলো ফতোয়া শুনলাম করার আগে, এই লেকচারটা রেকর্ড করার আগে। তো সেখানে মানে আমার কাছে মানে ওনারা মানে যখন এটাকে একদম আউটরাইটলি হারাম বলতেছেন, এবং আমি আসলে ভেবে পাই না যে কিভাবে ওনারা বলেন যে জরুরিয়ত ছাড়া নন মুসলিম কান্ট্রিতে সফরও করা যাবে না, বা আপনার মানে আপনার কি বলে যে কোনো প্রয়োজন যদি মানে যে প্রয়োজনে আমি যাচ্ছি সেই প্রয়োজনটা যদি মুসলিম কান্ট্রিতে হয়ে যায়, তাহলে আমার নন মুসলিম কান্ট্রিতে যাওয়া যাবে না। মানে এইভাবে যে ওনারা শরিয়ার হুকুমগুলো বলেন, সেগুলোর কিন্তু কোনো কারণ ওনারা বলতেছেন না বা দেখাচ্ছেন না। হ্যাঁ, একটা কারণ ওনারা বলতেছেন যে মানে আমি শুধু শুধু নিজের ইমানকে মানে ট্রায়ালের মধ্যে ফেলবো না। ঠিক আছে, শুধু শুধু আমি আমার মানে কোনো কারণ ছাড়া আমি আমার ইমানকে ট্রায়ালের মধ্যে ফেলবো না। এটা এটা মানে ওনাদের মানে কথাগুলো শুনে আমার কাছে মনে হচ্ছে যে দিস ইজ দ্য রিজন। কিন্তু মানে কিন্তু ওই জন্য এগেইন আমি বলি যে সত্য এবং মিথ্যা, হ্যাঁ, মানে আমরা কি মানে সত্য এবং মিথ্যাকে মিশ্রণ না করা, মানে আমরা কি আসলে সেটাই শুনতে চাই কিনা, মানে সেটাই শুনি কিনা যেটা আমরা শুনতে চাই। ঠিক আছে। কারণটা হচ্ছে যে মানে আপনার মানে ধরেন ওনারা আমি যেগুলো শুনছিলাম, ওনারা যেগুলো বলতেছেন 30 to 35 ইয়ার্স আগের কথা, এখন কিন্তু সিচুয়েশন ড্রাস্টিক্যালি অনেক চেঞ্জ হয়েছে। মানে ইউএসএ তে মানে খুব কম মানে হ্যাঁ মানে মানে এখন অনেক স্মল স্মল সিটিতেও ইসলামিক স্কুল হচ্ছে, মানুষজন উদ্যোগ নিচ্ছেন। ঠিক আছে, অনেক ভালো কাজ হচ্ছে। এবং মানে ইসলামিক স্কুল মানে আমার মেয়ে সবসময় ইসলামিক স্কুলে গেছে আলহামদুলিল্লাহ, এবং আমি তাদের টিচার কারিকুলাম অনেক কিছু নিয়ে আমি ওভারঅল মোটামুটি সন্তুষ্ট। কিন্তু আমার একটা জিনিস হচ্ছে যে আমি কখনোই মনে করি নাই যে ইসলামিক স্কুল বা এনিথিং একটা মেশিনের মতন, যেখানে আমি ঢুকাবো তারপরে আমার বাচ্চারা প্র্যাকটিসিং হয়ে বের হবে, সেখানে আমার ইনপুট থাকবে না। এটা আমি কখনোই চিন্তা করি নাই। সেজন্য আমি আসলে ইসলামিক স্কুলগুলো থেকে বা যে কোনো থার্ড পার্সন বা এর কাছ থেকে আমার কখনোই অনেক ওভার এক্সপেকটেশন ছিল না। তো সেই জন্য সামগ্রিকভাবে আমি মানে ইলমা স্কুলে যে জিনিসগুলো শিখছে বা ই মানে সেটা আমি মোরলেস আমি এটাতে হ্যাপি। এই কারণে যেটা আমি বললাম যে আমার কখনো ওভার এক্সপেকটেশন থাকে না। আরেকটা জিনিস হচ্ছে যে আমার অবজেক্টিভটা হচ্ছে যে ওরা যেন মানে মানে আইডেন্টিটিটা নিয়ে, ওর মুসলিম আইডেন্টিটিটা নিয়ে ইতে না ভোগে,
আপনার মানে ইনফিরিয়রিটি কমপ্লেক্স বা একটা ক্রাইসিসে না ভোগে, যেটা মাইনরিটি কমপ্লেক্স আমরা বলতে পারি, মাইনরিটি হিসেবে বড় হওয়ার যে কমপ্লেক্স বা ক্রাইসিস, সেটা যেন ওকে হন্ট না করে। সেজন্য এখানে ইসলামিক স্কুলগুলো তো অনেক অনেক এক্সপেন্সিভ। তো সেজন্য অন্য যে কোনো কিছুর চাইতে আমি সবসময় এটাকে প্রায়োরিটি দিছি। লাইফ স্টাইলের অন্য 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 সমস্ত দিক কম্প্রোমাইজ করে হলেও। এবং এটা আমার কাছে একটা মানে এটা আমার কাছে একটা নন মানে মানে এই লাইনটা আমি কখনোই ক্রস করব না ইনশাল্লাহ। আল্লাহ মানে আমাকে যেন তৌফিক দেন। কিন্তু মানে এটা আমার কাছে একটা বিগ নো জোন যে আমার বাচ্চারা হাই স্কুলে যাবে, মানে পাবলিক স্কুলে যাবে এট দ্য বিগিনিং অফ দেয়ার লাইফ। ঠিক আছে, অনেকে হাই স্কুলে গিয়ে দেয় যে তারা মনে করে যে তখন তাদের হয়তো বা সেই স্ট্রেংথটা আসছে যে তারা এই জিনিসগুলো ডিল করতে পারবে, উল্টা তারা ওখানে গিয়ে দায়ী হবে, এরকম কেস আমি জানি। আলহামদুলিল্লাহ তারা চমৎকার ভাবে ইসলামিক স্কুলের একটা প্রোডাক্ট হয়ে তারা হাই স্কুলে গিয়ে উল্টা দায়ী হয়েছে, এরকম কেস আমি জানি। তখন পর্যন্ত আমি ইউএসএ তে বা এই কান্ট্রিগুলোতে থাকবো কিনা এটা আমি জানি না, তখনকার সিচুয়েশন আলাদা। কিন্তু আমি যেটা বলতেছি যে আমাদেরকে একটা জিনিস অ্যাকনলেজ করতে হবে, সেটা হচ্ছে যে আমরা যা বলতেছি, যেগুলোর উপর আমরা শরিয়া রুলিং আরোপিত করতেছি, সেগুলো হচ্ছে অ্যানেকডোট বেসড এক্সপেরিয়েন্স। এবং এইটা কখনো শরিয়া রুলিং এর ভিত্তি হইতে পারে না, অ্যানেকডোটাল এভিডেন্স। অ্যানেকডোটাল এভিডেন্স আশা করি আমরা বুঝি যে কারো মানুষের লাইফের ইনসিডেন্স। ঠিক আছে, কারণ অ্যানেকডোটাল এভিডেন্স আপনি সব ধরনের পাবেন। আই নো অফ মেনি পিপল যারা ওয়েস্টার্ন কান্ট্রিতে এসে আইডেন্টিটি ক্রাইসিসের সম্মুখীন হয়ে তারা ইসলামকে আঁকড়ে ধরছে, তারা প্র্যাকটিসিং হয়েছে, প্রচন্ড রকমের প্র্যাকটিসিং হয়েছে। তারা ইসলামের এসেন্স বুঝতে পারছে ওয়েস্টার্ন কান্ট্রিতে এসে। তারা বলে যে আমি যদি বাংলাদেশে থাকতাম তাহলে আমি সবসময় এটাকে কালচারাল মুসলিমই আমি থাকতাম, আমি কোনোদিনও আমি এই জিনিসগুলো বুঝতাম না। সেটা থেকে কি আমি বলতে পারি যে আসেন আমরা দলে দলে সবাই ওয়েস্টার্ন কান্ট্রিতে মুভ করি, কারণ হচ্ছে করার জন্য দিনের এসেন্স বোঝার জন্য? ডেফিনেটলি নট। আমরা বুঝতে পারতেছি, রাইট? আমি এমন মানুষ জানি যে যারা এই দেশে এসে হয়ে গেছে, ঠিক আছে, এই দেশে এসে তারা ডিরেইলড হয়ে গেছে একেবারেই। হ্যাঁ, তারা বাংলাদেশে রোজার মাসে তাও সামাজিক প্রেসারে রোজা রাখতো, এখানে এসে তারা রোজা রাখা ছেড়ে দিছে, অ্যালকোহল খাইতেছে, নন মুসলিম, রাইট? এরকম আমার ভেঙে ভেঙে বলার দরকার নেই, there are many instances। আচ্ছা, তো তাহলে আমি কি বলতে পারি যে আপনারা কেউ জীবনে কখনো ওই যেটা বললাম যে সফর করাও নিষেধ? নো, আই শুড নট টেল দিস। ঠিক আছে, তো আমাদেরকে, এবং আরেকটা জিনিস হচ্ছে যে এমন মানুষদের কাছ থেকে আমরা ওয়েস্টে থাকার ব্যাপারে রুলিং না নেওয়া উচিত যারা কখনো ওয়েস্টে আসেই নাই। সো এটা হচ্ছে একটা টপিক। এটা নিয়ে আমি আর বেশি কথা বলতে চাই না, কিন্তু একটা জিনিস বলতে চাই যে আনটিল ভেরি রিসেন্টলি, আই রিপিট, আনটিল ভেরি রিসেন্টলি, এবং এখনো অনেকাংশেই ওয়েস্টে ইসলাম পালনে আপনাকে কোনো ধরনের কম্প্রোমাইজ করতে হচ্ছে কিনা এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করতেছে। ঠিক আছে, মানে ধরেন আমার ক্ষেত্রে এরকম, আমার নিজে এরকম হয়েছে যে আমি আমার প্রফেসরকে, আমার হয়তো বা মানে আমার ফ্যামিলি মেম্বারকে, আমাকে না, আমার ফ্যামিলি মেম্বারকে টু বি ভেরি স্পেসিফিক, আমার হাজবেন্ডকে এমন সময়ে সে তার ক্লাসের স্কেডিউল পড়ছে যে সময় জুমার টাইম। আমার হাজবেন্ড অ্যাজ সুন অ্যাজ হি গট ইট, সে তার আমাদের যে মানে সুপারভাইজার তাকে জানাইছে, গ্রাজুয়েট কোঅর্ডিনেটর, যে এই সময় আমার নামাজ পড়তে হবে, আই ক্যান নট। তো তারপরে সে তাকে টাইম চেঞ্জ করে দিছে।
ঠিক আছে, এরকম আমার আমার কম্প্রিহেন্সিভ পরীক্ষার মাঝখানে আমি বলছি যে এই টাইমে আমার নামাজের ওয়াক্ত চলে যাবে, আমাকে এক্সামের মাঝখানে ব্রেক দিতে হবে, আই হ্যাভ টু প্রে। ওকে, সো দ্য পয়েন্ট হচ্ছে যে ইট ইট ডিপেন্ডস অন ইউ। আবার আমি এমন মানুষও জানি যারা সপ্তাহের পর সপ্তাহ জুমার নামাজ পড়ে না, কারণ সেই সময় তার সুপারভাইজারের সাথে মিটিং থাকে এবং সে আউট অফ ফেয়ার, আউট অফ হেজিটেশন, আউট অফ হোয়াট আই ডোন্ট নো, সে কখনো তার সুপারভাইজারকে বলেও না যে এই সময় আমার নামাজ থাকে। আই হ্যাভ টু, আমার একটা রিলিজিয়াস অব্লিগেশন আছে। সো আমি যেটা বুঝি যে আপনি যদি স্ট্রং থাকেন, আপনি যদি করেন, তাহলে এখানে তারপর আপনি যদি মসজিদের কাছে থাকেন, হালাল হারাম বেছে খেতে চান, দেয়ার আর অ্যাম্পল অপরচুনিটিস নাও, অ্যাম্পল অপরচুনিটিস, খুব ভালো ভালো অপরচুনিটিস এখন আছে। আনটিল রিসেন্টলি বলতে আমি বুঝাচ্ছি এইবার ট্রাম্প আসার পরে এবং কিছুটা হচ্ছে আপনার গাজার পরে, মানে আমি বলছি গাজার পরে বাইডেন থাকার সময়ও ট্রাম্প আসার পরে সবচেয়ে বেশি যেই ফ্রিডম অফ রিলিজিয়ন, ফ্রিডম অফ স্পিচ যেগুলার কথা বলা হইতো, সেগুলো এখন অনেকাংশেই চলে যাচ্ছে ইউএসএ থেকে। এবং এখন আমি মনে করি যে, এবং আফটার গাজা যখন হচ্ছে আমি কমিউনিটিতে ইনভলভ হচ্ছি না, তখন এখানে বাইস্ট্যান্ডার্ড ভাবে, মানে হচ্ছে যে শুধু নিজের মতন করে ইসলাম পালন করে আমরা কতটুকু দায় এড়াতে পারবো জানি না, যেহেতু এখন এখানে আমার ট্যাক্সের ডলার দিয়ে জেনোসাইডকে হচ্ছে করা হচ্ছে, জেনোসাইডকে ফাইন্যান্স করা হচ্ছে। তো এখন মানে সলিউশনটা কি? সলিউশনটা হচ্ছে আমার কাছে মনে হয় যে মানুষকে একটা ইনফর্মড, এগেইন আমি একই কথা বলবো, আমি যখন ফিখের কথা শুরুতে যেটা, যখন মানুষকে মানে আগের পর্বগুলোতে আমি যে কথা বলছি, এখনো আমি একই কথা বলতে চাই যে আমাদেরকে মানুষকে ইনফর্মড ডিসিশন নিতে হেল্প করা উচিত। যে মানুষটা গ্রাজুয়েশন, যে মানুষটা পিএইচডি, মাস্টার্স এগুলো করতে এই দেশে আসতেছে, আপনারা একটা মানে আপনারা ফতোয়া দিয়েন না, আপনারা ফতোয়া তো দিবেন, আপনারা একটা ইনফরমেশন সেন্টার খোলেন, যেখানে গেলে মানুষ তাদের মানে মানে তারা একটা বাবলের মধ্যে, মানে বাবলের কথা চিন্তা করে তারা যে আসে এই দেশে, সেই মানে লাইফ ইজ নট লাইক দ্যাট। এই মানে আমেরিকা স্বপ্নের দেশ, আমেরিকান ড্রিম, এইগুলা যেমন আমার মনে আছে যে আমার এক পরিচিত আসার পরপরই তার হচ্ছে গাড়ি চুরি হইলো, গাড়ি ভেঙে কি যেন নিয়ে গেল বা কিছু, সে তখন বলতেছে আমেরিকাতে চুরি হয়। আমার মনে আছে যে আমি যখন প্রথম ইউএসএ তে আসলাম, তখন কিছুদিন পরে আমি এসে দেখি আমার বাসায় ইঁদুর। তবে আমি আমার বোনকে বলতেছি যে আপা চুলার পিছনে একটা আছে সেখানে, তখন আমার বোন বলছে আমেরিকাতেও ইঁদুর আছে। তো আমি আমি বলতেছি যে আমি তখন বললাম যে ইঁদুর কি জানে কোনটা আমেরিকা কোনটা বাংলাদেশ? তো মানে আমি বলতে চাচ্ছি যে এই যে আমাদের একটা মোহাচ্ছন্ন অবস্থা, মোহের মধ্যে থাকি আমরা। আমেরিকাতে এরকম স্বপ্নের দেশ, এবং যারা আমেরিকাতে থাকে তারাও যে অনেক সময় ফুটানি করার জন্য হোক, যে কোনো কারণে হোক, এই দেশের স্ট্রাগল গুলার কথা, এই দেশের নেগেটিভ সাইড গুলোর কথা যে বলে না, ঠিক আছে, এগুলাও আমার কাছে মনে হয় যে সত্যর সাথে মিথ্যাকে মিশানো। অথচ আমেরিকার ল অ্যান্ড অর্ডার সিস্টেম খুব একটা ভালো না। হ্যাঁ, আমেরিকার এবারে পিএইচডি স্টুডেন্ট যে দুজনকে মেরে ফেলো, ওটা তো দেখছেন, কিন্তু এই যে স্কুলে শুটিং, ঠিক আছে, বা এরকম একটা কিছু, মানে আমেরিকার সিস্টেমের ব্যাপারে অনেক সময় আমাদের একটা মোহ কাজ করে। হ্যাঁ, আমি অন্য দেশের ব্যাপারে জানি না, যেহেতু আমি অন্য দেশে থাকিনি কখনো, আমি ইউএসএ তে আছি। সো আমি এই জিনিসগুলোকে আমি মনে করি যে আমাদের সত্যর সাথে মিথ্যাকে মিশানো উচিত না, এবং সত্যকে গোপন করা উচিত না, এবং মানুষকে লিবার্টি দেওয়া উচিত যে তুমি তোমার সিদ্ধান্তটা নাও, কিন্তু এটা একটা ইনফর্মড ডিসিশন করো। এবং অবশ্যই আমাদের মুসলিম কান্ট্রিগুলোতে আমাদের কাজ করতে হবে যে যেন মানুষের ইনসেনটিভ থাকে টু কাম ব্যাক। সবচেয়ে বেশি যেটা কাজ করা উচিত সেটা হচ্ছে যে মেধার মূল্যায়ন করা। আমি নিজে যদি এখন বাংলাদেশে ব্যাক করতে চাই, তাহলে আমি কি আমার 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 যেটা আলমা মেটার, আমি আইবিএতে এসে কি আমি টিচার হতে পারবো? আমি খুব বেশি এগুলো ডিটেলস বলতে চাচ্ছি না, বাট দেয়ার আর অবস্টাকলস টু যদি আমি আইবিএ টিচার হতে চাই।
সো বা এরকম মানে ধরেন এরকম বহু বহু কাহিনী আছে যে মানে খুব ভালো জায়গা থেকে পিএইচডি করছে, পাবলিকেশন আছে, আছে, কিন্তু দলীয় যে লেজুর বৃত্তি বাংলাদেশে সেগুলোর সাথে সে মানে তার পক্ষে ই করা সম্ভব হয়নি, অ্যাডজাস্ট করা সম্ভব হয়নি, বা আসার পরও মেধার মূল্যায়নটা হয় নাই। প্রতি পদে পদে ঘুষ দেয়া, ই করা, সেই জিনিসগুলোর কথা তো বাদই দিলাম, করাপশন। হ্যাঁ, তো আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে মানে ওই যে রাস্তা তৈরি করা। হ্যাঁ, তাহলে না, যেমন আমি আমার লাইফে, আমি এত বছর ধরে আমি ইউএসএতে আছি, আমি আমি আই ডোন্ট রিমেম্বার যে আমি কোনো মালয়েশিয়ানকে এখানে সেটেল হইতে দেখছি। হ্যাঁ, আমেরিকাতে আমি কোনো মালয়েশিয়ানকে সেটেল হইতে দেখি না, যেহেতু আমি আবার আমার মাস্টার্স মালয়েশিয়াতে করেছি, সেহেতু আমি জানি। আর অথচ আমাদের অধিকাংশ প্রফেসররা ছিলেন ইউএসএ থেকে পিএইচডি করা, আমি আইআইএম এর কথা বলছি। সো দ্য পয়েন্ট হচ্ছে যে তার মানে হচ্ছে কি যে তারা আসছে এখানে পিএইচডি করছেন, দেন দে গট ব্যাক, দে রিটার্ন। এবং আমি যেহেতু মালয়েশিয়া থেকে আসছি, আমেরিকাতে এসে আমার কাছে মনে হয়েছে যে মানে মানে দেয়ার ইজ নো রিজন অ্যাকচুয়ালি মালয়েশিয়াতে সেটেল হওয়ার। সরি, ইউএসএ তে মালয়েশিয়ানরা মানে সেটেল কেন হবে ইউএসএ তে? বিকজ ইউএসএ তে এমন কিছু নাই যেটা মালয়েশিয়াতে, এমন কিছু নাই যেটা মালয়েশিয়াতে নাই। তো এখন মানে এই জিনিসটা, তো আমাদেরকে বুঝতে হবে যে হোয়াট ইজ দ্য রিয়েলিটি, মানুষ এখানে কেন থেকে যাচ্ছে। হ্যাঁ, মানে কেন এই ইনফ্লোটা হচ্ছে, কেন মানুষ আসছে বা কেন মানুষ রয়ে যাচ্ছে। উই হ্যাভ টু রিকগনাইজ দ্য প্রবলেম অ্যান্ড উই নিড টু বি আ প্রবলেম সলভার ইনস্টেড অফ জাস্ট টেলিং পিপল ডু দিস, ডু নট ডু দিস। ঠিক আছে, মানে উই নিড টু বি প্রবলেম সলভার। এটাই আমার কাছে মনে হয় যে আমরা মুসলিমরা একেবারেই প্রবলেম সলভার না। এখন দ্বিতীয় যে আরেকটা ব্যাপার আমি একটু অ্যাড্রেস করতে চাই, সেটা হচ্ছে যে স্কলারলি করাপশনের সাথে এটা রিলেটেড। সেটা হচ্ছে যে আমাদের যে একটা টেন্ডেন্সি যে তুমি ইউএসএ তে আসলেই তুমি নষ্ট হয়ে যাবে, ওয়েস্টার্ন কান্ট্রিতে গেলেই তুমি, একটা ভয়ের কালচার। তুমি এটা করো না তাহলে তুমি দিন হারায় ফেলবা, তুমি ওইটা করো না তুমি দিন হারায় ফেলবা। সো আমার কথা হচ্ছে যে দেন হু উইল বেল দ্য ক্যাট, হু উইল বেল দ্য ক্যাট, মানে এই 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 নন মুসলিম কান্ট্রি গুলোতে দাওয়াতি কাজগুলো করবে কে? মানে কে আসলে দায়িত্বটা নিবে? এই নন মুসলিমরা তো কিয়ামতের দিন আমাদেরকে ধরবে যে মানে আমার কাছে ইসলাম পৌঁছায় নাই। তো মানে আমার কথা হচ্ছে যে মুসলিম কান্ট্রি গুলোতে কেন এমন প্রডিউস তৈরি হয়, যারা মানে মুসলিম কান্ট্রি গুলো তে মানে কেন কেন এমন মুসলিম তৈরি হয় যারা ওয়েস্টে এসেই ডিরেইলড হয়ে যায় ইনস্টেড অফ বিল্ডিং দ্য সোসাইটি। হুম, এই কথাটা মানে এই প্রশ্নটা মানে মুসলিম কান্ট্রিতে থাকলেই যদি আমার ইমান সুরক্ষিত থাকে, তাহলে মানে সেই ইমানটা এত নড়বড়ে হয় কেন? হ্যাঁ, এটা এটা আমার একটা প্রশ্ন। মানে আমার কাছে মনে হয় যে আত্মসমালোচনা করা উচিত। এবং আরেকটা বিষয় হচ্ছে যে মানে আমরা যখন বলি যে সেকেন্ড জেনারেশন মানে দিন হারিয়ে ফেলছে বা থার্ড জেনারেশন দিন হারিয়ে ফেলতেছে, তখন কেন এটা হচ্ছে? কারণ হচ্ছে যে আমরা ওদেরকে দেখতে পাচ্ছি, মানে এইখানে কোনো সোশ্যাল প্রেশার নাই যে তারা মানুষ কি বলবে সেজন্য একটা মানে বাইরে একটা ক্যামোফ্লেজ দিবে। এরা যদি মনে করে মানে এখানে সোশ্যাল প্রেশার না থাকায় ও যদি মনে করে যে ও মুসলিম আইডেন্টিটির ব্যাপারে কেয়ার করে না, তাহলে পর্দা করা ছেড়ে দিবে। ও যদি কেয়ার না করে, যে রিলিজন কেয়ার না করে, তাহলে ও গিয়ে ওর একটা নন মুসলিম কলিগকে বিয়ে করে মানে মানে থাকা শুরু করে, মানে বিয়ে করবে বা বিয়ের আগেই থাকা শুরু করে দিবে। আর তো আমরা এই জিনিসগুলো দেখতে পাচ্ছি, তখন আমাদের মনে হলো জাত গেল। কিন্তু মুসলিম কান্ট্রি গুলাতে বড় হওয়া বহু মানুষের সাথে আপনি যখন তাদের সাথে কথা বলবেন, এরা হয়তো বা নামাজ পড়তেছে, এরা হয়তো বা পর্দা করতেছে, বাট দে ডোন্ট হ্যাভ ইয়াকিন, দে আর কনফিউজড রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক কিছু নিয়ে, তারা কনফিউজ ইসলামের অনেক বিধিবিধান নিয়ে, তাদের মনে ইসলামের অনেক ব্যাপারে অনেক গ্রাজ বা অনেক কিছু। সো আমাদেরকে বুঝতে হবে যে মুসলিম কান্ট্রি মানে উই আর ফোকাসিং বা উই আর এমফাসাইজিং টু মাচ অন দ্য রিচুয়ালস
অন দ্য এক্সটার্নাল। আচ্ছা ঠিক আছে, ও হিজাব পরে, আচ্ছা প্র্যাকটিসিং, নামাজ পড়তেছে কি পড়তেছে না, মানে উই ডোন্ট কেয়ার, মানে উই এমফাসাইজ টু মাচ অন দ্য আউটওয়ার্ড থিংস, ঠিক আছে। তো এটাও আমার কাছে মনে হয় যে একটা প্রবলেম দ্যাট উই নিড টু ফিক্স। এবং এইটার আসলে কারণটা কি, যে কেন হয় যে যারা বর্ন মুসলিম, যার বাপ দাদা সবাই মুসলিম, যারা একটা মুসলিম এনভায়রনমেন্টে বড় হয়েছে, তাদের মধ্যে কেন এত সন্দেহ থাকে? এই ব্যাপারটা আমি একটু অ্যাড্রেস করার জন্য, এটা সূরা বাকারার এই অংশে নাই, কিন্তু এই জিনিসটা আছে হচ্ছে সূরাতে, যেটা 42 নাম্বার সূরা। তো এইখানে যে একটা আয়াত আছে, মানে একটা আছে, সেই জিনিসটা আমাকে খুবই স্ট্রাইক করে। সো এটাও একটা স্কলারলি করাপশনেরই উদাহরণ। তো সেহেতু আমি এটা এখানে একটু আনতেছি। সেটা হচ্ছে যে এটা এগেইন 42 নাম্বার সূরা আশ-শুরা, 42 নাম্বার সূরা 42। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 13 নাম্বার আয়াতে বলতেছেন যে প্রত্যেকটা ধর্মে আসলে বেসিক্যালি একই কথা বলা হয়েছিল। ফান্ডামেন্টাল থিমটা কি, যে তোমরা দিনকে প্রতিষ্ঠিত করো, তাতে অনৈক্য সৃষ্টি করো না, ঠিক আছে। সো এখন এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রিবুক করে বলতেছেন যে তারা যে পারস্পরিক মতভেদ করছে, এটা কিন্তু তারা করছে আফটার নলেজ কেম। এবং আমরা যদি অ্যারাবিকটা দেখি, দিস ইজ আ ভেরি কমন, মানে কমন কোরআনে, বাগিয়ান, মিন বাদি মা জাআহুমুল ইলমু বাগয়াম বাইনাহুম, ঠিক আছে। ওয়া মা তাফারাকু ইল্লা মিন বাদি, তারা মানে তাফারাকা মানে ভাগাভাগি, মানে আলাদা হয়ে যাওয়া, দলাদলি করা, ফারাক থেকে দলাদলি হওয়া, ইল্লা এক্সেপ্ট মিন বাদি মা, আফটার ইলম তাদের কাছে আসছে। হোয়াট ইজ দ্য রিজন? বাগয়াম বাইনাহুম, একজন আরেকজনের প্রতি মানে হিংসা বলতে পারেন, বিদ্বেষ বলতে পারেন, মানে বাগিয়ান, ঠিক আছে। এই সেম কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই সূরা বাকারাতেই আমরা সামনে দেখব মাল্টিপল টাইমস ব্যবহার করা হয়েছে। আরো পরে আই থিঙ্ক 90 নাম্বার ভার্সের আপ অনওয়ার্ডসে একাধিকবার এটা আসছে, যে জিউসদের রিজনটা কি ছিল, কেন ওরা ইসলাম গ্রহণ করতে পারতেছিল না বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাকসেপ্ট করতেছিল না, ডিউ টু বাগিয়ান। হ্যাঁ, মানে আউট অফ বা হাসাদ শব্দটা ব্যবহার, কুফারান হাসাদাম মিন ইনদি, মানে তাদের হাসাদ শব্দটা ব্যবহার করা হচ্ছে আউট অফ জেলাসি। তো এখন তো এইটা আমাদেরকে দেখেন যে, আমি আবার সূরার ওই আয়াতটাতে যাচ্ছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সো, এবং এই কথাটা সূরা বাকারাতেও আছে, আমি মনে হয় 100 সামথিং, এই মুহূর্তে মনে পড়তেছে না, 117 না, আরেকটু আগে, এরকম 115 116 কোন একটা আয়াতে, আমরা যখন ওই জায়গায় আসবো তখন আবার আমরা দেখবো ইনশাআল্লাহ। সূরা বাকারাতে একই কথাগুলো আছে। সো আমি যে খুব ট্যানজেন্টে যাচ্ছি সেটা না, আমি সূরা বাকারেরই একটা থিম, আরেকটা সূরা, যে সূরাটার একটা থেকে আমি বলতেছি যে মানে 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 তাদের মতভেদ, এবং তার মানে হচ্ছে যে দে আর অবসেসড উইথ ডিসএগ্রিমেন্ট অ্যামাং দেম, এবং তারা হচ্ছে, মানে এটা হচ্ছে স্কলারদের কথা, মানে যাদের কাছে জ্ঞান আছে, দে আর অবসেসড উইথ ডিসএগ্রিমেন্টস। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, মানে এত কঠিন একটা কথা, মানে এই যে দিনের ব্যাপারে ডিসএগ্রিমেন্টটাকে আমরা এত সহজ বানাই ফেলছি, যে কোন ঘরানার, যেমন ধরেন আমি যে এই যে নন মুসলিম কান্ট্রিতে সফর করা নিষেধ বা এগুলো আমি যখন বিভিন্ন ফতোয়াগুলো শুনতেছিলাম, তখন আমার কাছে মনে হচ্ছে, ও আচ্ছা, সৌদি ঘরানার আলেমরা এইভাবে কথা বলেন, ও আচ্ছা, অমুক হচ্ছে ওয়েস্টে আছে, সে আবার বলতেছে একটা ডিফারেন্ট ফতোয়া। মানে আমি বলতেছি যে
আমি নিজেই নিজের অজান্তে আমি এরকম ক্লাসিফিকেশন গুলা করতেছিলাম, এবং এই ক্লাসিফিকেশন গুলার সম্মুখীন আমি নিজেও হই, বা আমি নিজেও হয়তো নিজের অজান্তে করি, যদিও বা আমি এটার এগেনস্টে কথা বলি। কিন্তু আমি যেটা বললাম যে আমি পুরো একটা সিরিজ লিখছি এটার পর, সতর্কীকরণ কালচার, যে এই স্কলারের কথা শোনা যাবে, এ স্কলারের কথা শোনা যাবে না, এবং দ্য লিস্ট গেটস আপডেটেড অল দ্য টাইম। অমুক গ্রিন সিগন্যাল, অমুক ব্ল্যাক লিস্টেড, তমুক গ্রিন লিস্টেড, হোয়াইট লিস্টেড, অমুক পথভ্রষ্ট, তমুক মানে দিস ইজ হোয়াট মুসলিমস আর অল অ্যাবাউট। অমুকের বই পড়া যাবে, তমুকের বই পড়া যাবে না, অমুকের কথা শোনা যাবে, তমুকের কথা শোনা যাবে না, অবসেসড উইথ ডিসএগ্রিমেন্ট। এবং এটার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে যদি তাদেরকে নির্দিষ্ট সময় দেওয়ার অবকাশ দেওয়ার সিদ্ধান্ত না থাকতো, তাহলে ফয়সালা হয়ে যেত, মানে একদম আযাব চলে আসতো। ঠিক আছে, এখন এইটার কনসিকুয়েন্স কি? হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট অফ দিস অন দ্য জেনারেল পিপল? এটা কিন্তু খুব প্রোফাউন্ড একটা কথা পুরা। আমি জানি না যে আপনারা কতটুকু ফিল করতে পারতেছেন এটার এটার ইম্পর্টেন্সটা বা এটার রেলিভেন্সটা। সেটা হচ্ছে যে যখন স্কলাররা আর অবসেসড উইথ ডিসএগ্রিমেন্টস, এবং তারা কন্টিনিউয়াস অমুককে খারিজ করতেছে, তমুককে লেবেল করতেছে, সহনশীলতা থাকতেছে না, তখন এটার ইম্প্যাক্ট অন দ্য জেনারেল পিপল হচ্ছে দে আর ইন শক। তারা অস্বস্তিকর একটা সন্দেহে আছে। ওয়া ইন্নাল্লাযীনা উরিসুল কিতাবা, যারা ইনহেরিট, ওয়ারিস আমরা বলি না, সেই একই শব্দ, যারা কিতাব ইনহেরিট করছে, মিন বা'দিহিম লাফি শাক্কিম মিনহু মুরিব, তারা একটা অস্বস্তিকর সন্দেহে পতিত হয়ে আছে। দে আর ইনা মানে তারা একটা মানে তারা একটা সন্দেহে, অস্বস্তিকর সন্দেহের মধ্যে পতিত আছে। যে জিনিসটা আমি যেটা আগে বললাম যে মুসলিম কান্ট্রিগুলো আসলে কেমন মুসলিম প্রডিউস করতেছে, দে আর ইন শক, দে আর ইন ডাউট। ঠিক আছে, দে আর ইন ডাউট। এবং তাহলে এটার একটা লম্বা, এটার একটা সিগনিফিকেন্ট দায় বর্তায় হচ্ছে স্কলারদের উপরে, যে তারা যখন নিজেরা এরকম মারামারি, কাটাকাটি, ছোটলোকি করতে থাকেন, তখন তখন হচ্ছে মানে এই জন্য আমি আমার সতর্কীকরণ কালচার লেখাটার শুরুতেই বলছি যে ইসলামে আসার পর যখন একটা মানুষ ইসলাম প্র্যাকটিস করতে শুরু করে, তখন তার প্রথম কনফিউশনটা এটাই থাকে যে কোন তরিকাটা রাইট, কোন দলটা রাইট, কোন মতটা রাইট, কোন স্কলার রাইট, আমি কার কথা শুনবো, কার কথা শুনবো, এটা বের করতে করতেই আমাদের আর নলেজ আর গেইন করা হয় না। হ্যাঁ, তো এইটুকুই। আর স্কলারলি ট্র্যাডিশন, স্কলারলি কারাপশন নিয়ে আমি আর অল্প কিছু কথা বলেই আমরা শেষ করে দিব এই টপিকটা ইনশাআল্লাহ। বাট আমার আল্লাহ নোজ দ্য বেস্ট। আমি নিজে এই ব্যাপারগুলো নিয়ে অনেক স্ট্রাগল করেছি, অনেক সাফার করেছি, এবং আমি কখনো কাউকে এগুলো ভেঙে ভেঙে বলতে শুনি নাই। তো সেই জন্য আমি এখানে চেষ্টা করলাম যে জিনিসগুলো একটু ভেঙে ভেঙে বলার জন্য, যে কেন আসলে মানে মানে কি হচ্ছে। যারা যারা অন্ধভাবে কোনো কিছু ফলো করতে চান না, তারা হয়তো বা উপকৃত হবেন। আর যদি আমার কোনো ভুল থেকে থাকে তাহলে অবশ্যই সেটা আমার কাছে জানানোর অনুরোধ থাকলো। জাযাকুমুল্লাহ খায়রান শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।